আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমার ডিজাইন অফ স্ট্রাকচার 2 অধ্যায়, এটা 7। অধ্যায়ের নাম আরসিসি ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল ডিজাইনের নীতিসমূহ। আর এটা হচ্ছে সাবজেক্ট সপ্তম পর্ব, সিভিল টেকনোলজি, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ। তো এখানে আমরা আজকে একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল ডিজাইন করব, যেটা আমরা আঁকাইছি এইরকম। এটা একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, তার নিচের অংশটাকে বলা হয় বেস আর উপরের অংশটাকে বলা হয় স্টিম। তো আমরা এই উপরের অংশটা ডিজাইন করব। এটা কেন দেয়া হয়? এটা দেয়া হচ্ছে তোমার হচ্ছে যে যেখানে রাস্তা এক সাইডে মাটি নাই, পুকুর আছে রাস্তার পাশে, রাস্তা ভেঙে যেতে পারে বা পাহাড়ের পার্শ্বদেশ ধসে যেতে পারে। তো এরকম মাটি যাতে তোমার ফেল করতে না পারে সাইড, এই জন্য আমরা রিটেনিং ওয়াল তৈরি করি, মানে প্রতিরোধী দেওয়াল। এটা বিভিন্নভাবে তৈরি করা যায়, ইট দিয়েও তৈরি করা যায়, আবার পাথর দিয়েও তৈরি করা যায়, আবার তোমার এই রড সিমেন্ট বালু খড় দিয়ে ঢালাই করে ওয়াল হিসাবেও বানানো যায়। তো ওইগুলো আমরা তো আগে শিখছি। ড্যাম, যেটা মেশনারি ড্যাম ছিল থিওরি অফ স্ট্রাকচারে, যেমন কর্ণফুলী নদীর উপরে ড্যাম তৈরি করা আছে মাটি দিয়ে বাঁধ, নদীর আড়াআড়ি মাটি দিয়ে বাঁধ দিয়ে পানি আটকায় বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ওটা একটা ওয়াল টাইপের, ওটা মাটি। আর আমরা এখন শিখবো হচ্ছে তোমার এটা রড দিয়ে কিভাবে ঢালাই করে করতে হয়। করতে গেলে তার এখানে সাইজ কেমন লাগবে এবং রড কেমন লাগবে ভিতরে, দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার এটা সাইজ, পুরুত্ব, আর একটা হচ্ছে তোমার রেইনফোর্সমেন্ট। দুইটা জিনিস আমাকে বের করতে হবে। এখানে আমাকে বলছে যে এই ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের স্টিমের উচ্চতা 3 মিটার। এখান থেকে এটার যে উচ্চতা, এটাকে বলা হচ্ছে 3 মিটার। 3 মিটার। আর এখানে ডিজাইন ডাটা যেগুলো দেওয়া আছে, তোমার ডিজাইন ডাটা, সেটা হচ্ছে মাটির ওজন। এটা হচ্ছে মাটির ওজন। মাটির ওজন দেওয়া আছে 1600 কেজি পার ঘনমিটার। কংক্রিটের ওজন দেওয়া আছে 2400 কেজি পার ঘনমিটার। আয়ের মান, যেটা স্থিরতা কোণ, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। এরপরে এফএস এর মান দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এফসি এর মান দেওয়া আছে 90 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এন এর মান দেওয়া আছে 10। মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা, দেওয়া আছে তোমার 15,000 কেজি পার ঘনমিটার। এই হচ্ছে আমার ডিজাইন ডাটা। এখন এখান থেকে আমরা করবো, হিসাব নিকাশ করবো। তো সেটা ক্যালকুলেটর লাগবে আমার। ক্যালকুলেটর আছে? তাহলে আমাকে প্রথমে একটা অ্যাজাম্পশন করতে হবে, ধরে নিতে হবে যে আমি যে স্কিমটা ডিজাইন করবো, আমি শুধু উপরের পোর্শনটা ডিজাইন, বেস ডিজাইন এখন শেখানো হবে না। কারণ পরীক্ষাতে সাধারণত স্কিম ডিজাইনটাই বেশি আসে, বেস ডিজাইনটা কম আসে। স্কিমের উপরে এই পাশে তোমার মাটি বা পানি যাই থাক, এই লেভেলে আছে, তাই না? এই পাশে থেকে চাপ দিবে, প্রেসার দিবে। তো প্রেসার দিলে পরে এটা তো পুরাটাই ব্যাকফিল দিতে হবে। ব্যাকফিলে ভরাট কিছু অংশ আছে এখানে, এইটা যাতে বসে না যায় দেখানোর জন্য ওয়ালটা আমরা তৈরি করছি। এখন আমার এই উপরের একটা পুরুত্ব ধরলাম 20 সেন্টিমিটার, আর এই নিচের যেটা, নিচের পুরুত্ব এটা হবে h/10 থেকে h/12। এই নিচের পুরুত্বটা এটা আমরা h/10 নিই, h/10 দিলে বড় হবে। টোটাল আছে h মানে এইটা যে হাইট, স্টিমের উচ্চতা। তো h/10 দিলে এটা আছে 3 মিটার। 3 মিটার মানে 300। 300 কে 10 দিয়ে ভাগ করলে এটা হবে 30, তাই না?
তাহলে আমরা এটা নিলাম হচ্ছে 30। তাহলে বেজের তোমার চওড়া 30, স্টিমের পাদদেশ বলে, এটা স্টিমের পাদদেশ, আর স্টিমের এটা উপরিতল অংশ। তো এখন এখানে তোমার যে লোডটা আসবে, এই লোডটা সাধারণত আমরা জানি পানির বা মাটির যে প্রেসারটা, এইটা তোমার এখানে প্রেসার ডায়াগ্রাম আমি দেখাচ্ছি আর একটা আঁকায়, যে এই যে অবস্থা যদি হয় অঙ্ক বোঝার সুবিধার্থে, এটা এখান থেকে যে প্রেসার দেবে তোমার এর উপরে মাটি থাক বা যাই থাক, এটা তো প্রেসার দেবে এর উপরে, প্রেসার তৈরি করবে। প্রেসার উপরের পৃষ্ঠে এই জায়গাটাই যা প্রেসার থাকবে, নিচে কি তাই থাকবে? বেশি থাকে। বেশি থাকবে। প্রেসার ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটা প্রেসার ডায়াগ্রামটা এটা, এটা হচ্ছে তার প্রেসার ডায়াগ্রাম। বুঝতে পারছি? যে তোমার এটার উপরে আছে 0, মুক্ত প্রান্তে প্রেসার কত? 0। যত নিচের দিকে যাওয়া প্রেসার তত বাড়বে, তাই না? নিচের দিকে গেলে প্রেসার তত বাড়বে। সেটা কত? ওমেগা ইনটু এইচ, ওমেগা ইনটু এইচ। ওমেগা পানির ক্ষেত্রে ওমেগা হয়, আর মাটির ক্ষেত্রে গামা হয়। মাটির একক ওজন প্রকাশ করা হয় কি দ্বারা? এই গামা দ্বারা। আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাই না? যদি এখানে ওয়াটার থাকে, ওয়াটারকে প্রতিরোধ করা লাগে পানিকে, সেক্ষেত্রে ওমেগা হয়, হাইড্রোলিক্সে পড়ছে। আর এটা সম্পূর্ণ তার হাইটের উপর নির্ভর করে, প্রেসারটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে হাইট যত বাড়বে নিচের প্রেসার তত বাড়বে, তাই না? কারণ ওমেগার মান তো কনস্ট্যান্ট, এইচ এর মান ভেরিয়েবল। এইচ এর মান যত বাড়বে নিচের মান তত বৃদ্ধি পাবে না? তাহলে এখানে যদি আমরা এটা ওমেগা ইনটু এইচ করি, আর এটা তো টোটাল আছে এইচ, তাই তো? তাহলে এইটাই তো পুরোটাই প্রেসার। তাহলে এই প্রেসারটা কি আছে তোমার? এটা ত্রিভুজ আকৃতি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ভূমি ওমেগা এইচ, উচ্চতা এইচ, ঠিক আছে? তাহলে আমার এটা দাঁড়াচ্ছে কি, এই যে এখানে যে প্রেসারটা তৈরি করবে, এই জায়গায় মনে করলাম যে প্রেসার দেবে পি, এটার প্রেসার কত হবে? পি। তো পিটা যদি আমরা পেতে চাই, পি এর মানটা হলো কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এটা দাঁড়াচ্ছে কত তোমার? এর সাথে একটা অ্যাক্টিভ প্রেসার কোএফিশিয়েন্ট সহ যোগ হবে, গুণ হবে, কে এ, অ্যাক্টিভ কোএফিশিয়েন্ট। কারণ যেটা ব্যাকফিলের প্রেসার আছে অ্যাক্টিভ চাপ, আর তোমার ওই দিকের প্রেসার আছে প্যাসিভ প্রেসার, তাই না? প্রত্যক্ষ চাপ আর পরোক্ষ চাপ। তাহলে এটা অ্যাক্টিভ মানে কি? প্রত্যক্ষ চাপ। আর ওদিক থেকে যেটা আসবে ঠেকাবে, এটা আছে পরোক্ষ চাপ। তাহলে অ্যাক্টিভ প্রেসার কে এর মানটা আমরা কে সমান 1 - sin phi, 1 + sin phi। বুঝাইছে? এটা আছে কে এর ভ্যালু। এর সাথে কে এর গুণ হবে, কে গুণ হবে। তাহলে কে গুণ হলে পরে এটা কি আছে? হাফ ইনটু ওমেগা এইচ স্কয়ার, তাই না? ইনটু 1 - sin phi, 1 + বইতে এটা লেখা আছে, লেখা আছে না? প্রেসারটা বইতে সরাসরি লেখছে তো ওমেগা এইচ স্কয়ার বাই 2, 1 - sin phi, 1 + sin phi। কিন্তু ওটা কিভাবে আসলো সেটা আছে ওইটা, ওই আশা অংশটা তো দেখায়নি যে কিভাবে এই হিসাবটা আসলো সূত্রটা। যেহেতু এটা ট্রায়াঙ্গেল শেপ, তাহলে সিজিটা থাকবে তোমার ভর কেন্দ্র বরাবর তো কাজ করবে প্রেসারটা, তাই না? আর এটা পড়ছে না চাপ কেন্দ্র বা ভর কেন্দ্র, এটা কত হবে? ত্রিভুজ আকৃতি হলে এটা এখান থেকে হবে হাইটের 3 ভাগ উপরে, আর উপর থেকে সিজি কত থাকবে? নিচের থেকে হবে 1/3, আর উপর থেকে হবে 2/3। তাহলে তোমার এই পিটা এই স্টিমের এখান থেকে h/3 উচ্চতায় কাজ করবে, তাই তো? তাহলে আমরা এই প্রেসারটাকে বের করি, যে চাপটা, তাহলে চাপটা যদি আমরা বের করি, প্রেসার বা মোট চাপ, এটা হচ্ছে মোট চাপ বা মোট বল, যেটাই বলো মোট বল। তাহলে এখানে আমরা হাফ ইনটু ওমেগা, ওমেগা আছে তোমার এটা কিসের ওজন? মাটির ওজন। কারণ এখানে কি আছে? মাটি আছে না? এখানে আছে তোমার মাটি। বুঝতে পারছো আমার কথা? না, আমরা তো পানি ঠেকাচ্ছি না, আমরা ঠেকাচ্ছি কি? মাটি।
আমরা বলছি যে এই জায়গাটায় মাটি আছে, এই মাটি যেন পড়ে না যায়, ভেঙে না যায় সাইড, এই জন্য রিটেনিং ওয়ালটা তৈরি করছি। এই জায়গাটা আছে সয়েল, এই সয়েলটাকে আটকানোর জন্য, বুঝতে পারছো? তো এখানে এই মাটির যে একক ওজন সেটাই আছে তোমার ওমেগা। ওমেগা কি? মাটির একক ওজন। তো একক ওজন মানে তোমার দেয়া আছে যে 1600 কেজি পার ঘন মিটার, এটা দেয়া আছে না? মাটির একক ওজন দেয়া আছে তোমার 1600 কেজি পার ঘন, 1 ঘন মিটার মাটির ওজন 1600 কেজি। তাহলে আমার এখানে একটা ভলিউম লাগবে, ভলিউম লাগবে কি না? ভলিউম লাগবে না? ভলিউম যদি লাগে এটা, সেটা তো আমরা এই ভলিউম মানে দৈর্ঘ্য বরাবর আমরা নিচ্ছি কত? 1 মিটার। এটা কত নিচ্ছি? 1 মিটার। আর এটা কি তার ক্ষেত্রফল না? দৈর্ঘ্য 1 মিটার আর এরিয়া গুণ করলে আয়তন হবে না? এখানে 1 মিটার থাকা না থাকা কেমন, তো 1 মিটার রিটেনিং ওয়াল ডিজাইন করব। এটা নদীর আড়াআড়ি বা 100 ফিট লম্বা একটা ওয়াল আছে, পুরো তো ডিজাইন করা লাগবে না। 1 মিটার ডিজাইন করে ভিতরে তার পুরুত্ব, তার রড যা হবে বাদ বাকি পুরোটা তো একই হবে, ঠিক আছে না? এইজন্য দৈর্ঘ্য এখানে যদি 1 গুণ করে দিই তাহলে এটা ভলিউম হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভলিউমের সাথে তোমার ওমেগা গুণ করলে এটা ওজন চলে আসছে না, মানে ওয়েট। তাহলে এখানে আমরা ওয়েট হচ্ছে হবে মাটির ওজন 1600 কেজি, আর এটা এইচ হচ্ছে তোমার 3 মিটার, এইচ স্কয়ার ভাগ বইতে দেওয়া হয়েছে 1600 ভাগ 1600 ওমেগা এইচ স্কয়ার বাই 2 ইনটু 1 মাইনাস sin ফাই, ফাই 1 দ্যাটস 30 ডিগ্রি, 1 প্লাস sin 30 ডিগ্রি। এখান থেকে যদি আমরা করি তাহলে এটা রেজাল্ট আসছে 1600 ইনটু 3 স্কয়ার ভাগ 2 ইনটু হচ্ছে 1 মাইনাস sin 30 ডিগ্রি ভাগ আছে তোমার 1 প্লাস sin 30 ডিগ্রি। ঠিক আছে, 2400 কেজি বলটা, 2400 কেজি তোমার আসতেছে বলটা। তাহলে 2400 কেজি, এখানে আমরা কত বল পাচ্ছি? টোটাল বল পাচ্ছি 2400 কেজি। মানে রিটেনিং ওয়ালের উপরে তোমার যে টোটাল ফোর্সটা আসতেছে এই মাটির পুরা মাটির যে ওয়েটটা, এই মাটির ওয়েটটা আসছে কত? টোটাল 2400 কেজি লোড দেবে। এটা দেবে সিজি বরাবর, তাই তো? আর সিজিটা এখান থেকে কতটুকু দূরে আছে? h/3 দূরে আছে। h এর মান হচ্ছে 3 ভাগ 3 মানে কত? 1 মিটার, তাই তো? আর কোনো বল আছে? বল নাই। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, তোমার এটাকে অঙ্ক করার জন্য এটা একটা নামই বলছে কি ক্যান্টিলিভার না? এটা নামই বলতেছে কি ক্যান্টিলিভার। যদি ক্যান্টিলিভার বলে তাহলে এটাকে আমরা এইভাবে দেখতে পারি কিনা, এটা কি ওর খেয়াল করো। যদি ক্যান্টিলিভার বলে তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি কিনা, মনে করো এটা বেস আর এটা আমার বলতে পারছি। তাহলে এখানে যে আমার প্রেসারটা ছিল, এই টোটাল বলটা কত ছিল? 2400 কেজি। এটা এখান থেকে কত দূরে কাজ করতেছিল? 1 মিটার, তাই না? তাহলে এটা একটা ক্যান্টিলিভার অংশ, যা এটা এখানে সাপোর্ট হিসাবে কাজ করছে। আমরা ক্যান্টিলিভার বিম করছি না এরকম, এই যে এরকম লোড বিম করছে, এটা টোটাল লেন্থ কত? 3 মিটার, তাই না? আর এখান থেকে লোড আছে তোমার 2400 কেজি, এখান থেকে আছে তোমার 1 মিটার দূরে। তাহলে আমার ডিজাইন করতে গেলে লাগবে হচ্ছে শিয়ার এবং মোমেন্ট, দুটো জিনিস থাকবে না? ক্যান্টিলিভারের শিয়ার কত হবে? যা লোড হবে তাই তো শিয়ার, ঠিক আছে? তাহলে আমরা স্টেপ 1 হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে লোড ক্যালকুলেশন।
আর স্টেপ 2 যেটা বলছি সেটা হচ্ছে তোমার শিয়ার, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স। অঙ্ক ওঠাচ্ছে কিনা? শিয়ার ফোর্স ভি সমান পি সমান কত? 2400 কেজি, তাই তো? যেহেতু সাপোর্ট একটাই, টোটাল যা লোড আসবে একটা সাপোর্টেই নেবে। এরপর আসবে তোমার মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট, এন্ডি মোমেন্ট। ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে তাহলে? P ইনটু h/3, তাই তো? কারণ এখানে একটু প্রুফ করে পারি কিন্তু তোমার h/3 না, এটা এখান থেকে করতে গেলাম, এখান থেকে এটা কত? আমার h/3, তাই তো? বল ইনটু দূরত্ব, বলের মান 2400 কেজি, দূরত্ব আছে 3/3, তার মানে এটা 1, তাহলে কত? এটা 2400 কেজি মিটার হচ্ছে না মোমেন্ট? 1 গুণ করলে তো চেঞ্জ হচ্ছে, 2400 কেজি মিটার। এখন আমি মোমেন্ট জানি, মোমেন্টের পরের ধাপ কি? ডেপথ, ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন, চেক করা গভীরতা। আমি যে ধরছি 30, আমি যে 30 ধরছি এটা ঠিক আছে কিনা, তাই তো? এখানে আমরা 4 নম্বর লিখব যে ইফেক্টিভ ডেপথ, ক্যালকুলেশন। ডি আছে √m/r * d, তাই তো? তো আমরা তাহলে m এর মান তো আমরা জানি না, 2400 সাথে আরো 100 গুণ দিলাম, তাহলে কত কেজি সেন্টিমিটার। এখানে ছিল 2400 কেজি মিটার, আরো 100 গুণ করে আমরা সেন্টিমিটার তৈরি করলাম। আর বি এর মান তো 100, তাই না? 1 মিটার। আর এই আর কত? হাফ এফসি, জীবনে তো বহুতবার করা হয়েছে নাকি? এই যে এফসি যে কেজি এম দিয়ে মান বের করতে হবে। তাহলে এখানে আমরা বের করছি না, এটা নিয়ে নিলাম যে তোমার আর এর মান আছে 15.27, বাদবাকি তোমরা বের করে দিবা কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা আর পেলাম, যদি আমরা এটা জানি, তারপরে এখানে আমরা লিখতে পারি 2400, আর এর মান 15.27, বি এর মান 100। তাহলে এখানে 24 ভাগ 15.27 * 100, এখানে 12.53 এত সেন্টিমিটার ডি আসছে। এখন যেহেতু ক্যান্টিলিভার, তাহলে এটা রড কোথায় থাকবে? উপরে না নিচে? উপরে থাকবে না? তাহলে এটা রড আমরা পাচ্ছি যে এই যে রডটা বসবে, মেইন রডটা যেটা এই পাশে ফোর্স থাকবে, তাহলে এখান থেকে যদি এইভাবে রডটা আসবে, এই রডটা, এটা কি তার মেইন রড, তাই না? তাহলে এই রডটা হচ্ছে তোমার মেইন রডের। এখন আমরা ইয়ে করব যে ডিটা আসলে ঠিক আছে কিনা। আমি যেখানে প্রথমে ধরছিলাম 30 ধরছিলাম না, আমি নিছিলাম যে বেজের চওড়া কত হবে, এই যে বেজ 30 ছিল না, এখানে কত ছিল? এটা 30, আসলে 30 এ হবে কিনা সেটা চেক করতে হবে। তাহলে কি হবে চেক করব আমরা? এখানে এই রডের উপরে কভারিং লাগবে 7.5, যেহেতু মাটির ভিতরে, ঠিক আছে? তারপরে এই যে একটা মেইন রড, এটা তো 16 মিলিমিটার ধরি, তাহলে মেইন রডের একটা ব্যাস 1.6 এর অর্ধেক। কারণ তোমার আমরা এই যে ডিটা বের করলাম, খেয়াল করো, বিমের ক্ষেত্রে আমি একটু কম্পেয়ার করে দেখাই। বিমের ক্ষেত্রে আমরা কি করি? কম্পেয়ার করলে তোমার বুঝতে সুবিধা হবে। একটা বিম যখন আমরা ডিজাইন করি, বিমের ক্ষেত্রে তোমার যে রডটা থাকে, যে রডটা থাকে মেইন রড, ধরো ডিজাইনটা ডি বের করা কিন্তু রডের মিডল পর্যন্ত, ঠিক আছে?
রডের মিডল পর্যন্ত এটার মান কি ডি, আর নিচে থাকে কভারিং, এইটুকু থাকে কভারিং। তারপরে আবার রডের ব্যাসের অর্ধেক যোগ করলে এই পুরোটা আসলো, ঠিক আছে? এটুকের ভিতর কি আছে? কভারিং প্লাস রডের ব্যাসের হাফ। তাহলে আমি যে এই ডিটা পাচ্ছি যে 12.53, সেটা হচ্ছে এই রডের সেন্টার পর্যন্ত দূরত্ব, এখান থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব তোমার 12.53। এর সাথে রডের হাফ প্লাস কভারিং যোগ করলে তখন এই পুরোটা আসবে, ঠিক আছে? তাহলে আমরা রড ধরলাম 16 মিলিমিটার, তাহলে এখানে এর সাথে টোটাল ডেপথ যেটা হবে এটা ডি প্লাস তোমার কভারিং প্লাস তোমার ডায়া অফ রড হাফ হাফ। ডি এর মান 12.53 প্লাস কভারিং 7.5 প্লাস রড 16 মিলিমিটার ধরলে তার অর্ধেক। এটা করলে হচ্ছে 12.53 প্লাস 7.5 প্লাস 1.6 ইনটু 0.5 20.83। আমরা ধরছি কত? 30। তাহলে আমার ঠিক আছে ডেপথ ঠিক আছে। তাহলে ডেপথ চাইলে পরের ধাপ কি? রডের হিসাব। তাহলে এরিয়া অফ টেনসাইল স্টিল পরের স্টেপ। তাহলে আমরা পরের স্টেপে যাচ্ছি। এটা এটা ছিল 5 নম্বর ধাপ, এরিয়া এর সমান m/f/z। কিন্তু বাস্তব কথা হচ্ছে তোমার যে মেথড আমরা ডিজাইন শিখছি এই মেথড অলরেডি বাদ হওয়ার পথে, বুঝতে পারছো? মানে এই ডিজাইন মেথড বিএমবিসি তে এখন আগে ছিল মূল বইয়ের ভিতরে, এখন মূল বইয়ের বাইরে চলে গেছে, অ্যাপেন্ডিক্সে আছে। পরবর্তী সংস্করণে হয়তো অ্যাপেন্ডিক্স থেকে আর থাকবে না, বইয়ের একদম বাইরে। তোমার এটা পরবর্তীতে মৃত, এটা কোনো ধারণা নাই। আমাদের বইগুলো তো আপডেট হচ্ছে না, বইগুলো আগে যা আছে তাই। এখন আমরা ডিজাইন করছি ফিনিট এলিমেন্ট মেথড, এফএম মেথড বা তোমাদের যে আলটিমেট স্টেট মেথড, এগুলোতে ডিজাইন করা হয়। এই ডাব্লিউএলজি মেথড আর চলে না, সারা বিশ্ব থেকে ডাব্লিউএলজি মেথড বাদ, ঠিক আছে? তাহলে আমরা এখানে এম এর মান জানি যে হচ্ছে 24 এত কেজি সেন্টিমিটার, এফএস হচ্ছে 1400 দেয়াই আছে এফএস এর মান। আর জে এর মান তো আমরা এর আগে বের করিনি, অথবা আমরা এখান থেকে নিয়ে নিলাম জে এর মান 0.88 বা যা হয়। জে এর মান হচ্ছে 0.87 আর ডি এর মান হচ্ছে তুমি যা অ্যাপ্লাই করছো। আমি দিচ্ছি তো 30 দিচ্ছি না, আমি তো দিচ্ছি হচ্ছে 30, টোটাল ডেপথ দিচ্ছি 30 থেকে মাইনাস 7.5 মাইনাস রডের ব্যাসের অর্ধেক বাদ যাবে। 30 মানে হচ্ছে তোমার এই টোটাল, মনে করো এখান থেকে টোটাল হচ্ছে এটা 30, আমার লাগবে রডের হাফ পর্যন্ত ডি, ঠিক আছে? তাহলে এখানে নিচে থেকে কভারিং বাদ যাবে, রডের ব্যাসের অর্ধেক বাদ যাবে। বাদ দিলে পরে তোমার থাকবে এটা। মাটির নিচে কভারিং বেশি ধরা হয়, এটা 30 মাইনাস 7.5 মাইনাস 1.6 ইনটু 0.5 21.7 সেন্টিমিটার। এই মানগুলো আমরা এখন এখানে বসাই। এটা বের করছিলাম আমরা সেট করার জন্য 20.83, এইটা তো আর এখানে লাগবে না, এখানে লাগবে যত আমি দিচ্ছি যেভাবে বানাবো সেখানে ইফেক্টিভ ডেপথ কত সেটা। তাহলে আমরা এম এর মান দিছি 24, এফএস এর মান 1400, জে এর মান হচ্ছে 0.87, ডি এর মান 21.7। এটা করলে আমার আসছে 1400 0.87 ইনটু 9.5
9.08 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন এখান থেকে যদি আমরা ইয়ে করি যে স্পেসিং বের করি, স্পেসিং কত হবে তোমার s 100 ইনটু s ভাগ s, তাই তো? স্পেসিং যদি আমরা বের করি তাহলে আমরা s মানে যে রড ব্যবহার করছি আমরা, যে পাই বাই 4 ইনটু 16 মিলিমিটার রড ব্যবহার করছি, এটা 2.0 সেন্টিমিটার স্কয়ার এরিয়া। আর বড় এস থেকে পাচ্ছি আমরা, তাহলে 100 2.0 ভাগ আছে 9.08, এটা 22.02 সেন্টিমিটার সেন্টার। এটা লিখতে হবে তোমার 22 সেন্টিমিটার। মেইন ডট গুলো তোমার বসবে 22 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটা আমরা যেটা বাস্তবতা, এটা আমরা দেখাচ্ছি যে কিভাবে এটা হবে। রডের প্লেসমেন্টটা মনে করো এই ওয়ালটা এখান থেকে এইদিকে লম্বা এরকম, যে তুমি 500 থেকে দেখো লম্বা বরাবর সেকশন, তাহলে এই রডগুলো কত হচ্ছে সব এই রডগুলো আমার এটা একটা ওয়াল হচ্ছে না, এটা একটা ওয়াল তৈরি হচ্ছে। এই যে প্রত্যেকটা রড কত হবে 22 পার্ট হবে, বলতে পারছি? এটা তো ক্রস সেকশন, যেটা আমরা করলাম এটা হচ্ছে ক্রস সেকশন, আর লং সেকশন হচ্ছে এটা। এইভাবে রড তোমার কি করতে হবে, দিতে হবে পুরো ওয়াল ধরে। এই যে এই মনে করো একটা ওয়াল, এই ওয়াল তুলতে গেলে, ঢালাই করে তুলতে গেলে এরকম রড বাঁধতে হবে না, খাড়া করে। সেই খাড়া করে রড বাঁধতে হবে 22 সেন্টিমিটার পর। আর এটা যদি আমরা সেকশন দেখি, সেকশন দেখলে এরকম হবে। এটা লং সেকশন আর একটা আছে তোমার ক্রস সেকশন। তাহলে ক্রস সেকশনের রড এরকম হবে। এটা রড এর উপর থেকে এসে তোমার নিচের দিকে এরকম বের হবে। বলে পরে এই রডটা তখন এখানে তোমার এটা বলা হবে 16 মিলিমিটার ডায়া, এখানে লেখা হবে 16 মিলিমিটার ডায়া এট দা রেট অফ 22 সেন্টিমিটার। সেকশন দেখলে এই রডটা এইভাবে আসবে সেকশন। আর যদি তুমি লং সেকশন দেখাও, এটা হচ্ছে ক্রস সেকশন, এক্স এক্স সেকশন, আড়াআড়ি সেকশন, এটা হচ্ছে লং সেকশন 22 পার্ট। এখন যদি আমার প্রেসার যেহেতু উপরের দিকে, আমি তো এই রডটা পাইছি এই জায়গার মোমেন্ট হিসাবে, এখানকার মোমেন্ট, আর ম্যাক্সিমাম মোমেন্ট কোথায়, সাপোর্টে না? আমি যে রডটা পাইছি 22, সেটা হচ্ছে সাপোর্টে, কিন্তু মাথায় তো মোমেন্ট জিরো, মুক্ত প্রান্তে কত মোমেন্ট জিরো, তাহলে কি রড তো লাগার কথা না। তাহলে আমার এই 22 যদি পুরোটাই দিয়ে লস হচ্ছে না, তাই না? এই জন্য রডকে কাটেলমেন্ট করা হয়, মানে রডকে কমানো হয়। সেটা হচ্ছে তোমার এখান থেকে 1/3 উচ্চতায় 1 মিটার যদি উপরে যায়, উপরে গেলে তোমার নিচের থেকে এই জায়গায় যেমন আরেকটা সেকশন 1 মিটার উপরে, এই জায়গায় আমি সেকশন, এখন মনে করো যে এই নিচের ইউনিটটা নাই, নিচেরটা নাই, এখন উপরে যে অংশটুকু থাকতেছে, উপরে যেটা থাকতেছে, যে এইটুকের জন্য আমি আবার ডিজাইন করব। এইটুকের জন্য কি করব? আবার ডিজাইন করব। আবার যদি ডিজাইন করি, সেক্ষেত্রে এখানে তার প্রেসার তখন এটা হাইট কত হয়ে যাচ্ছে, 2 মিটার হচ্ছে না? তাহলে আগের সেম প্রসেস, এখানে তো বেশি থাকছে, আর এখানকার এটা তুমি জানি, এটা জানি এটা বের করতে গেলে তোমার এই সমরূপী ত্রিভুজ যেটা আছে, এইটা এরকম আছে না ত্রিভুজ, এই ত্রিভুজে মনে করো এটা যদি 20 হয়, এটাও কত 20, আর এখানে কত আছে, এটা 10, টোটাল তো 30। তাহলে আমার এখান থেকে বড় ত্রিভুজ আছে, তার হাইট টোটাল 3 মিটার, আর উচ্চতা কত 10, এটা ধরলাম তো তোমার y, এখান থেকে একটু y, আর এখান থেকে এটা কত 2 না? তাহলে তোমার y বাই 2 সমান সমান 10/3, বুঝা গেছে?
তোমার ত্রিভুজ আছে সাদৃশ্য ত্রিভুজের, এই টোটাল এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ আর এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, বুঝতে পারছি? এখান থেকে 3 মিটার হাইটের একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে 10, আর এখান থেকে 2 মিটার হাইটের একটা ত্রিভুজ যার ভূমি আমি জানি না, বুঝতে পারছি? তাহলে এখানে y বেরোবে না? y কত বেরোবে? 10 × 2 ভাগ 3, তাহলে 10 দুগুণে 20, 20 ভাগ আছে 3, 6.66, তাহলে এটা কত আছে? 6.66, আর এখানে কত আছে? 20 আছে না? তো এই জায়গায় প্রশ্ন কত আছে? তার তোমরা 26.66 বইতে করা নাই, ঠিক আছে? তাহলে এখন আমার উপরের প্রস্থ 20, নিচের প্রস্থ 26.66 ধরে প্রথমে যেভাবে অঙ্ক শুরু করেছিলাম আবার এখানে p বের করতে হবে ওমেগা h স্কয়ার বাই 2 1 sin phi 1 sin phi, ঠিক আছে? তার শেয়ার, তার মোমেন্ট বের করার পরে আবার রড বের করতে হবে। রড বের করে দেখতে হবে যে এখানে কতটুকু রড লাগে, কারণ নিচে বেজে রাখবো 9.08, এখানে যদি তোমার 4 লাগে তাহলে এর থেকে অর্ধেক লাগবে না, বোঝা গেছে কিনা? মনে করো এখানে রডের এরিয়া আসবে কত? 4 বা 9.08 এর অর্ধেকেরও কম, মানে 7.5 এরও কম, তার মানে এখানে যা স্পেসিং হবে এখানে তার ডাবল হবে না, বোঝাতে পারছি? তাহলে আমরা কি করব? তখন এই যে এখান থেকে 1 মিটার উপরে তোমার একটা করে রড আমরা কিনে দেব, তাহলে কত হলো স্পেসিং? 44 হয়ে যাচ্ছে না, বোঝা গেছে? তাহলে এই লেয়ার পর্যন্ত তো 22, আর এখানে কত আছে তোমার? 44, এটাও। তাহলে এই যে কাটেলমেন্ট বোঝা গেছে? আমি এইখান থেকে 1 মিটার উপরে যাওয়ার পরে দেখলাম যে এইটুকু ডিজাইন করে দেখলাম যে এখানে স্পেসিং এখানে যা আছে তার ডাবল করে দিলে সমস্যা নাই। তাহলে আমি একটা রড পর বাদ দিলে পরে আমার খরচ অর্ধেক কমে গেল, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রেসার তো বেজে আর মিনিমাম 0 প্রেসার টপ, তাহলে এই জায়গায় অবশ্যই কম হবে, ঠিক আছে? যদি প্রথম ডিজাইন করে পুরোটা দিয়ে দিই তাহলে এটা অর্থনৈতিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এজন্য এটাকে বলা হয় কাটেলমেন্ট, রড সাশ্রয় করা। সেটা করতে হবে কি? তার এখান থেকে সিজি বরাবর আরেকটা ডিজাইন করতে হবে, এক অঙ্ক দুইবার করতে হবে, বুঝতে পারছো? সেম, তাহলে আমার তো করার দরকার নাই। এই প্রশ্নটা শুধু বের করা, আমি দেখাতে যাবেন এখান থেকে কিভাবে প্রশ্নটা বের করবো বেজের। যখন এইটুক চিন্তা করো, এইটুক আর নিচের অংশ নাই, এইটুক শুধুমাত্র, তখন এখানে কাজ করা লাগবে না, তোমার ডেপ বের করতে হবে, ডেপ চেক করতে হবে। এখানে 26.66 আসছে, তুমি আবার এখানে ডিজাইন করে ডেপ দেখবে যে 26.66 এ টেকে কিনা,